রাজধানী ছাড়িয়ে দেশের অলিগলি দাপিয়ে বেড়ানো যন্ত্রণাদায়ক এক যানের নাম অটোরিকশা। ব্যাটারি চালিত এই যান একদিকে দুর্ঘটনার কারণ, আরেকদিকে ভোগান্তি ও বিদ্যুৎ চুরির অন্যতম বাহনও। আইনের চোখে বৈধ নয়, তবুও এর দাপট যেন থামছেই না। জনজীবনকে জিম্মি করা এই যানের পেছনে দায়কার? প্রশাসন, আমদানিকারক নাকি প্রস্তুতকারকের? সেই উত্তরের খোঁজে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। মতিঝিলের শাপলা চত্বর দেশের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। এমন একটি রাস্তায় চলছে বেপরোয়া অটোরিকশা, বাস, ট্রাক বা বড় পরিবহন যেন নস্যি। নিয়ম ভঙ্গ করে শুধু রাস্তা দখলই নয়, উল্টো পথে চলতেও বিশেষ পারদর্শী এই যান। রাজধানীবাসী তথা দেশবাসীর কাছে এই যান এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি চালিত বাহারি ডিজাইনের এই অটোরিকশা অনেক সময় মরণ ফাঁদও হয়ে উঠছে। শুধু মতিঝিলই নয়, রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানেও অবাধে তাদের যাতায়াত। নিয়ম অথবা আইন যেন তাদের কাছে হাতের পুতুল। আইন ভঙ্গ নিয়ে কেউ কথা বললে উল্টো লাঞ্ছিত হতে হয়। ট্রাফিক পুলিশও তাদের আচরণে অসহায়। ধরতে গেলে তারা টানা হেচড়া করছে এবং আমার কনস্টেবল সার্জেন্টদের হাত কেটে যাচ্ছে। ইভেন ধরতে গিয়ে তারা উল্টে পড়ে যাচ্ছে। বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে এগুলো ধরতে গিয়ে। গ্রামের অসহায় দরিদ্ররাই মূলত অটোরিকশার চালক। মূর্খতা আর অভাব তাদেরকে আরও বেপরোয়া করে তোলে। ফলে আইন মানার চেয়ে উল্টো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতেও পিছপা হয় না তারা। রাস্তায় পথচারী উপরে দিয়ে চালিয়ে দিয়ে চলে যাওয়া, এতটাই ডেসপারেট তারা। আমাদের ভারী কষ্ট হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে। পুলিশ যখন অসহায়, তখন সাধারণ মানুষের অবস্থা আরও ভয়াবহ। বনানীতে রিকশা চালকদের সম্মিলিত হামলার এই ফুটেজ দেখলেই তা পরিষ্কার। সবশেষ উত্তরায় অটোরিকশা চালক হত্যার গুজবে সুরক্ষিত মার্কেটে তাণ্ডব। রমজান মাসের ভয়াবহ সেই তাণ্ডব পুরো এলাকায় আতঙ্ক তৈরি করে। ভাঙচুর আর লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় মার্কেট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উত্তরায় অটোচালকদের তাণ্ডব ঠেকাতে রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অংশ নিতে হয়েছে। এছাড়া পথে ঘাটে হরহামেশাই অটোচালকরা যাত্রীদের উপর চড়াও হচ্ছেন। অটোচালকদের এমন আচরণ এবং রাজপথের বিশৃঙ্খলা কে নিয়ন্ত্রণ করবে আর কে ঠেকাবে অটোচালকদের দৌরাত্ম্য? সেটাই এখন বড় প্রশ্ন। খিলক্ষেত এলাকার এই রাস্তাটি দেখে বোঝার উপায় নেই এটি শুধু রিকশার জন্য নাকি অন্য যানবাহনের জন্য। সমস্যাটা হচ্ছে মেনলি যে অটো রিক্সাগুলো আছে এগুলোর পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। অটোরিকশার জন্য এই রাস্তায় গাড়ি চলা তো দুঃসাধ্যই, তার চেয়েও দুঃসাধ্য মানুষ চলাচল করা। তার উপর ড্রাইভিং লাইসেন্সবিহীন এসব অটো চালকদের বেশিরভাগেরই নেই রাস্তায় গাড়ি চালানোর ন্যূনতম সাধারণ জ্ঞান। অটোর যে অবস্থা, যে আপনার রাস্তাঘাটের যে অবস্থা, এভাবে বন্ধ না করলে তো আমরা চলতে পারবো না। রাস্তাঘাটে অনেক ঝামেলা, এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ভালো চালায় না, ঠিক আছে, এইভাবে হলে তো মানুষ চলতে পারবে না। সাম্প্রতিক সময়ে অটোরিকশা সমান্তরাল সড়ক ছাড়িয়ে উড়াল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। টঙ্গী ফ্লাইওভারে যা অহরহ দেখা যায়। অথচ বিআরটি প্রজেক্টের এই হাইওয়ে রাস্তায় দ্রুত গতির যান চলাচল করে, কিন্তু এসব পরোয়া করে না অটো চালকরা, যাতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফ্লাইওভারের উপরে আপনি অটোটা নিয়ে উঠছেন না, এটা কি অটো নিয়ে ওঠার জায়গা? ওজার জায়গা না, কিন্তু আমি মাল নিয়ে আসছিলাম, মানে একটা অসুস্থ মানুষ ছিল আর কিছু মাল ছিল। আপনি তো একা না, এখানে তো আরো অনেকগুলো অটো দেখা যাচ্ছে।
এগুলো অটো না, এটি হলো পার রিক্সা। যে রিক্সা এটা কি ফ্লাইওভারতে চলার জিনিস? না না, এটা ফ্লাইওভার চলার জিনিস না। আমরা অটোরিকশাকে নিয়ন্ত্রণ করি, যেখানে বাস চলাচল করে শুধু ওই রাস্তাটাতে আমরা কঠিনভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করি। পুরো নিয়ন্ত্রণ কিন্তু সম্ভব না। এমন বেপরোয়া অটোরিকশা নিয়ন্ত্রণ পুলিশের জন্য এখন অসম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে একসময় পুরো রাষ্ট্রের কাঁধেও ভর করবে। আমাদেরকে লটাকে ইনফোর্স করার কথা বলা হয়, কিন্তু আপনি বাস্তবতা কি জানেন যে একটি সমাজে যদি সবাই মিলে একটা জিনিস প্রতিজ্ঞা করে যে আমি এই আইনটাকে মানব না, তাহলে আপনি কোনোদিন কারো পক্ষেই এটাকে মানানো সম্ভব না। তার মানে অটোরিকশা পুরো জাতির জন্য বোমার মতো, যার কারণে সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এদের ঠেকানো কঠিন। ফিরছি একটা বিরতির পর। ইন্টারসেকশন যে কোনো রাস্তায় যদি আপনি তাকান দেখবেন যে 100টা ভেহিকেলের ভিতরে আমার 70 থেকে 80টাই হচ্ছে আমার এই ব্যাটারিচালিত অনিবন্ধিত রিক্সাগুলো। ফলে যানজট কিন্তু কমানো সম্ভব না যদি না আমরা এই ব্যাটারি রিক্সাকে নিয়ন্ত্রণ করতে পারি। মহামারীতে রূপ নেয়া এই অটোরিকশার ভয়াবহতা থামাতে হলে গোড়ায় নজর দিতে হবে। এজন্য জানতে হবে অটোরিকশার বাম্পার ফলন কোথায়, অথবা কোন পথে এই যানের প্রবেশ। শিল্প এলাকা টঙ্গীর চেরাগালিং ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে পরিচিত এই এলাকাটিতে অসংখ্য ছোট বড় শিল্প কারখানার অবস্থান। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের আড়ালে পাল্লা দিয়ে গড়ে ওঠা এসব অটোরিকশার কারখানায় প্রতিদিন কয়েকশো অটোরিকশা তৈরি করা হয়। এসব অটোরিকশা বাজারে বিক্রি করতে চেরাগালি বেক্সিমকো রোডে বেশ কয়েকটি শোরুমও খোলা রয়েছে, যেখান থেকে ঢাকা সহ দেশের সব এলাকায় ছড়িয়ে পড়ে। শাকিল ব্যাটারি স্টোর নামের এই শোরুমটি দেখলে অটোরিকশার পাইকারি ও খুচরা বিক্রেতার দোকান মনে হবে। বাস্তবে তাদের রয়েছে অটোরিকশা তৈরির কারখানা। ব্যাটট্যাক্সের লোক আমাদের সাথে কন্টিনিউ আসে, দেখে, তারা এটা যোগাযোগ করে। এখানে তো আমার সব নিজের উৎপাদিত গাড়ি না, চায়না থেকে গাড়িও ইম্পোর্ট আছে। চায়না থেকে ইম্পোর্ট আছে? হ্যাঁ, ইম্পোর্টের গাড়ি আছে চায়না থেকে। আমরা তাদের অটোরিকশা তৈরির কারখানাটি খুঁজে বের করব। তার আগে একই রাস্তায় আরেকটি প্রতিষ্ঠান দেখাতে চাই যারা অটোরিকশা উৎপাদন ও বাজারজাত করে। মানে আপনারা কি যে একটা অটোরিকশা বিক্রি করলেন ওটার উপরে ট্যাক্স দিয়ে ভ্যাট দিচ্ছেন? জি। আর এমনি প্রোডাকশনে ভ্যাট দেওয়া লাগতেছে না এখন পর্যন্ত? প্রোডাকশনে তো ভাইয়া ওই যে আমরা যেটা বললাম, আমরা তো মূলত উৎপাদনকারী হিসেবে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে নিজেদেরকে বাণিজ্যিক প্রতিষ্ঠান দাবি করতে ভুল করেননি। অথচ আমাদের অনুসন্ধান বলছে এটি বাংলাদেশে উৎপাদিত অটোরিকশা প্রস্তুতকারীদের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আমরা খুঁজে বের করি আলমদিনা অটোরিকশার কারখানাটি। শ্রমিকেরা এতটাই ব্যস্ত যে কেউ কারো দিকে তাকানোর সময় নেই। কেউ বানাচ্ছেন চেসিস, কেউ বডি, আবার কেউ বা ঝালাই করে জোড়া লাগাচ্ছেন। কয়টা মাল উৎপাদন করতে পারেন? ওই 20 থেকে 30টা মাল উৎপাদন করা যায় প্রতিদিন? প্রতিদিন। এবার আমরা শাকিল নামে আরেকটি অটো উৎপাদন কারখানা খুঁজে বের করব। টঙ্গীর চেরাগালি বালুর মাঠ শাকিল সাইকেল স্টোর নাম দিয়ে দিনে দুপুরে অটোরিকশা উৎপাদন চলছে কারখানাটিতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শাকিল সাইকেল স্টোরের বিশাল এক কারখানা, জনবল সংখ্যাও কম নয়। বাংলাদেশি এই কারখানায় চাইনিজ নাম দিয়েও উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। চাইনিজ নাম সান্ডি, জাল জালিয়াতির কারিগরও তারা। আপনারা এখানে কতজন লোক কাজ করতেছেন? আনুমানিক এই ঘরের মধ্যে 20 জন হবে। 20 জন আছে। বিদেশি কোম্পানির নাম, উন্নত রং এবং চকচকে অটোরিকশা দেখে হুমড়ি খেয়ে কিনছেন অনেকেই, কিন্তু কিনে ক্রেতারা হচ্ছেন প্রতারিত। গাড়ি চকচকা পাতলা সিট দিয়ে টিন দিয়া করে, কিন্তু গাড়ি আপনি অনেক সময় দেখা গেছে কি শোরুম থেকে গাড়ি নিয়ে গেছেন, রাস্তায় গেছেন, আপনার বলে মাঠঘাট খুলে পড়ে গেছে। মোহাম্মদ ইসাক মিয়া, গ্রামের বাড়ি ফেনী,
গত 1 বছরের বেশি সময় ধরে অটোরিকশা উৎপাদন ও বিক্রির ব্যবসা করছেন টঙ্গীতে। তো আমি অনেক জায়গায় গেছিলাম ট্রেড লাইসেন্সের ব্যাপারে আলাপ করার জন্য, বলে যে অটোর নাকি অনুমোদন নাই। তাহলে ট্রেড লাইসেন্স করতে গেলে ঘুষ দিয়ে করতে হবে। অটোরিকশার উৎপাদন ও বিক্রি মূলত বৈধ নয়, যে কারণে ট্রেড লাইসেন্স দেওয়াও অপরাধ। অনুসন্ধান বলছে, পাচালিত প্যাডেল রিকশার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিবন্ধন নেয়ার বিধান। বিপরীতে বিআরটিএর ইঞ্জিন চালিত যানের তালিকায় নেই অটোরিকশা। তবে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদের অসাধু কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে ভিন্ন নামে ভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স দেয় অটোরিকশা উৎপাদনকারীকে। যেমনটা করা হয়েছে আলমদিনার বেলায়। তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে আলমদিনা ব্যাটারি হাউস নামে, আর শাকিল সাইকেল স্টোর নামে লাইসেন্স দেওয়া হয়েছে অটোরিকশা উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটিকে। অথচ পণ্য উৎপাদন করে বিক্রি করলে আইন অনুযায়ী 15% ভ্যাট পাওয়ার কথা সরকারের। ফলে সরকার এই সেক্টর থেকে বিপুল টাকা রাজস্ব হারাচ্ছে। আলমদিনা সরকারকে রাজস্ব দিচ্ছে নাকি তাদের নামও ফাঁকির তালিকায়? দ্বিতীয়বার এই প্রশ্ন নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানটিতে। বডিটাকে আপনারা তৈরি করেন কিনা? বডিটা তো এই যে দেখতেছেন যেগুলো, এগুলো আমাদের এখান থেকে মূলত রেডি করা। আপনারা তৈরি করেন? জি। তো আপনারা যেহেতু তৈরি করতেছেন, আপনারা তো সরকারকে আপনাকে বললাম যেটা, এই যে হুজুর বলছেন আমরা যারা স্টাফ আছি তাদের জন্য এই বিষয়গুলো উপস্থাপন করা আমাদের সাথে মুনাসেব না। এবারও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হলেন না। ফলে বুঝতে আর বাকি থাকে না শুভঙ্করের ফাঁকির বিষয়টি। তবে শাকিল সাইকেল স্টোর নিজেদের পক্ষেই সাফাই গাইলেন। আমাদের এটা শুরু থেকেই ওই রকম সরকারিভাবে বৈধতা ছিল না, কিন্তু এই জিনিসটা চলে কিভাবে, যে পরিবেশ বান্ধব মানুষের সহজে, এই জিনিসটা কোনো ধোয়া নাই। ভ্যাট অফিসের নজর এড়িয়ে কোটি কোটি টাকার এই ব্যবসা চলছে, নাকি ভ্যাট অফিসের লোকজনও এই কারসাজির সাথে জড়িত? ফিরছি আরেকটা বিরতির পর। অনুমোদনহীন অটোরিকশা ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দেন কিনা, স্থানীয় সরকারি যে অফিসটি এটি দেখার কথা, সেই অফিসে এবার টিম সার্চলাইট। অফিস গুছানো হয়নি এমন ঠুনকো অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেন। অটোরিকশা বা ইজি বাইক বানানোর ফ্যাক্টরি। হ্যাঁ, তো এটা আসলে কি নামে তারা ভ্যাট দেয়? এখন তো ভাই আমি কাজ করতেছি, ভাই প্লিজ ম্যাডামের সাথে কাজ করতেছি। আচ্ছা। কদিন পর আবারও ভ্যাট অফিসে টিম সার্চলাইট, কিন্তু এবারও তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। আপনারা যে বিষয়ে আসবেন ওটা মানে সমস্ত অটো রিক্সা না, আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। কি কাজ করতেছেন? ওই প্রতিষ্ঠান কটা নিয়ে যে কালাম ইঞ্জিনিয়ারিং, এখন ওইগুলো তথ্য এখন পাইনি, এখন অসম্পূর্ণ, এখনো তৈরি করে পারেনি। অফিস কর্মকর্তারা নিজেদের গোপন রাখতে চাইলেও আমাদের হাতে এমন কিছু চাঞ্চল্যকর নথি এসেছে যাতে দেখা যায় আলমদিনার বিরুদ্ধে রয়েছে ভ্যাট ফাঁকির 2টি মামলা। 2টি মামলায় প্রায় 3 কোটি টাকার উপর রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। বিস্ময়কর তথ্য হলো, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 3 কোটি টাকার মামলার পাহাড় থাকলেও অন্য প্রায় অর্ধশত কারখানা নিরাপদে ব্যবসা করছে। অভিযোগ আছে, বিপুল অঙ্কের উৎকোচের বিনিময়ে এই অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে সহায়তা করছে স্থানীয় ভ্যাট অফিস, যারা মূলত একটি কারখানার বিরুদ্ধে মামলা দিয়ে বাকিগুলো থেকে নিয়মিত মাসোয়ারার দরজা খুলেছেন। তারা বড় ব্যবসায়ী, তারা বড়ভাবে দেয়। আর যেমন ধরেন আমার মতো ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে তাদের থেকে হয়তো বলে তুই 100 টাকা দে, তুই 200 টাকা দে, তুই 500 টাকা দে। গুরুতর এসব অনিয়ম নিয়ে কথা বলতে চাইলেও গাজীপুর ভ্যাট কমিশনারের কার্যালয়ের কেউই কথা বলতে রাজি হননি। পেশাদারিত্বের এই দেয়াল ভাঙতে আমরা হাজির হই খোদ এনবিআরে।
কিন্তু সেখানেও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে যে প্রক্রিয়ায় অটোরিকশা উৎপাদনকারীরা লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন সেটাকে অবৈধ বলে দাবি করেছেন এনবিআরের এই কর্মকর্তা। রিটেল হোলসেল ট্রেডিং, এটা দিয়ে সে কিছুই ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। কিন্তু সে অটোরিকশা বানাচ্ছে, তার বিশাল ফ্যাক্টরি। না, পারে না ভাই, বানাচ্ছে তো সে। এখন এই জায়গায় পুরোই অবৈধ। হ্যাঁ, পুরোটাই অবৈধ। আমাদের অনুসন্ধান বলছে দেশে প্রতিদিন বের হচ্ছে 5 থেকে 10,000 নতুন অটোরিকশা। আমাদের নন মোটরাইজ ভেহিকেল যেগুলো বিশেষ করে রিক্সা বা ব্যাটারি জাতীয় রিক্সা, এই চলাচলের জন্য কোনো নীতিমালা এখনো পর্যন্ত আমাদের নাই। সো নীতিমালার আওতায় নিয়ে এসে কারা তৈরি করতে পারবে, কোন ডিজাইনে তৈরি করতে পারবে, সেই ডিজাইনটা ইকো ফ্রেন্ডলি কিনা এবং সেটা যেন আমার শহরের রাস্তার সাথে মানানসই হয় এবং অবশ্যই যাতে তারা ছোট রাস্তায় চলার যে উপযোগী হয় সেভাবে করে আমরা ওয়ার্কশপ অনুমোদন বা নীতিমালা তৈরি করার ব্যাপারে সরকার পদক্ষেপ নিতে পারে। জনগণের প্রয়োজনের দোহাই দিয়ে এই যানের বিস্তার ঘটলেও এর লাগাম টানতে কার্যত নীতিমালা তৈরি হয়নি। ফলে যে যার মতো উৎপাদন ও বাজারজাত করছে। যারা প্রডিউস করছেন এগুলো তারা যথাযথ নিয়ম মান্য করে করছেন কিনা সেটি কেন নিশ্চিত করা যাবে না। এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বগুলো গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা সমাধান করা সম্ভব। দুর্নীতির এই শেকড় কতটা গভীরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক সেটিই বলছিলেন। নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদাসীনতা থেকে বাঁচতে একটি শক্তিশালী ও সমন্বিত উদ্যোগের কথাও জানালেন তিনি। প্যারাসিটামল দিয়ে আমার সাময়িক ব্যথা নিরসন করা সম্ভব, কিন্তু ক্যান্সারের নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে কিন্তু সার্বিকভাবে যে কারণে এটার বিকাশটা ঘটেছে সেই কারণগুলো চিহ্নিত করে এবং সেটা সমাধানের উপায় কম্প্রিহেন্সিভলি বের করতে হবে বলে আমি মনে করছি। প্রশ্ন এখন একটাই, সরকার কি পারবে এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে, নাকি সড়কে বিশৃঙ্খলা চলতেই থাকবে? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।